আসসালামু আলাইকুম এভরিওয়ান। দিশেহারা ভালোবাসা গল্পের 39 নম্বর পার্ট নিয়ে চলে আসলাম। তো বেশি কথা না কইয়া চলুন গল্প শুরু করা যাক। সুহা শ্রাবণের বুকে মুখ গুজে 4 হাত পা দিয়ে ওকে আঁকড়ে ধরে আছে। শ্রাবণের বাইকের স্পিড আগের মতোই রয়েছে এখনো। জোরের বেগিতে ছুটে চলছে বাইক। সুহার যান যায় অবস্থা। বুকে মুখ গুজিয়ে রেখেই বলে, দোহাই লাগে, স্পিড কমাও, শক্ত করে ধরে রাখ। ভয় লাগছে আমার, আমি আছি। সুহার কথা বাড়ায় না আর। খুব ভালো করেই বুঝতে পারছে শ্রাবণ বাইকের স্পিড কমাবে না, আগের চেয়েও আরো শক্ত করে আঁকড়ে ধরে। ফ্লেডের কাছাকাছি আসতেই বাইকের স্পিড কমে। যখন স্পিড একদম কমে যায় তখন বুক থেকে মুখ তুলে আশেপাশে নজর বুলায় সুহা। চলে এসেছে বিল্ডিং এর সিকিউরিটির ওদের দুজনের দিকে তাকিয়ে থাকতে থাকতে বাইক বেসমেন্টে এসে পৌঁছায়। সুহা 2 পা নামিয়ে নেয়। এতক্ষণে 2 পা দিয়ে শ্রাবণের কোমর পেঁচিয়ে ধরিয়েছিল। এমনভাবে বসেছিল যে মনে হচ্ছিল বাইক নয়, শ্রাবণের কুলে বসিয়েছিল। 4 হাত পা দিয়ে পেঁচিয়ে ধরছে। শ্রাবণকে ছেড়ে দিলেও বাইক থেকে নামতে পারছে না। আগে শ্রাবণকে নামতে হবে, তারপরও নামতে পারবে। শ্রাবণ বলে, নাম। কিভাবে নামবো? তুমি আগে নামো। শ্রাবণ বাইক থেকে নেমে দাঁড়ায়। 2 হাতে সুহাকে আঁকড়ে ধরে বাইক থেকে নামিয়ে দেয়। ছেড়ে দিতেই ঠাস করে আছাড় পড়ে যায় নিচে। কিছুক্ষণের জন্য ওর দিকে তাকিয়ে রইল শ্রাবণ। সুহা নিজেও হা হয়ে গিয়েছে এভাবে পড়ে গিয়ে। শ্রাবণ গালি দিয়ে হেলমেট খুলে বাইকের জায়গা মতো রেখে দিয়ে রাখে। হেলমেট দুটো এক হাতে তুলে নেয়। সুহার দিকে তাকিয়ে রাগী সুরে বলে, উঠবি নাকি এখানেই এভাবেই বসে থাকবে? সুহা উঠে দাঁড়ায়। হাত পা এখনো কাঁপছে। এমন ভয় দেখিয়েছে যে এখনো স্বাভাবিক হতে পারছে না। শ্রাবণ সুহার পিছনে দাঁড়িয়ে কিছুটা ঝোঁকে কর্কশ গলায় বলে, গলা ধর শক্ত করে। সুহা শক্ত করে জড়িয়ে ধরে শ্রাবণের গলা। শ্রাবণ এক হাতেই সুহাকে পাজা কোলে তুলে নেয়। সুহা ভয় পেয়ে আরো শক্ত করে ধরে। শ্রাবণকে কোলে তুলে নিয়ে ধূপধাপ পা ফেলে লিফটের দিকে আগায়। সুহা শ্রাবণের মুখের দিকে তাকিয়ে আছে। শ্রাবণের চোখ মুখ বরাবরের মতো গম্ভীর আর রাগী রাগী হয়ে আছে। লিফটে উঠে এখন আর বাটন চাপতে পারছে না শ্রাবণ। 2 হাত বন্ধ। সুহার মুখের দিকে তাকিয়ে ধমক দিয়ে বলে, বাটন চাপ। সুহা দ্রুত গলা থেকে 1 হাত ছড়িয়ে নিয়ে বাটন চাপে। তারপর আবার জড়িয়ে ধরে শ্রাবণের গলা। এত ভয় কি খেয়ে আসে? এত জোরে কেউ বাইক চালায়? আগামীকাল আবার তোকে নিয়ে রাইটে বের হব। সুহা চমকে উঠে শ্রাবণের কথা শুনে। দ্রুত 2 দিকে মাথা নেড়ে বলে, আমি আর জীবনও তোমার বাইকে উঠবো না। আজকে একটুর জন্য জানে বেঁচে ফিরছি। এই শয়তানের বাচ্চা, আমার বাইকে না উঠলে কোন বেটার বাইকে উঠবি? অন্য ছেলের বাইকে কেন উঠবি? তোর মা যে কারণে অন্য পুরুষের বিছানায় যেত। সুহা ফেল করে শ্রাবণের মুখের দিকে তাকিয়ে রইল। চোখ জোড়া পানিতে টুটমুট হয়ে গিয়েছে। বুকের ভিতরে চাপা কষ্ট পাহাড় সমান হয়ে ওঠে। তাকিয়ে থাকতে থাকতে চোখ থেকে পানি গড়িয়ে পড়তে শুরু করে। শ্রাবণ ফ্ল্যাটের দরজার সামনে এসে দাঁড়ায়। সুহাকে কুলে থেকে নামিয়ে বাম হাত দিয়ে ধরে রেখে পকেটের হাতে চাবি বের করে দরজা খুলে ভিতরে প্রবেশ করে। সুহা নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করে। আস্তে আস্তে হেঁটে রুমের দিকে এগিয়ে যায় শ্রাবণকে রেখেই। শ্রাবণ দরজা লাগিয়ে হেলমেট দুটো স্টাডি রুমে রেখে বেডরুমে আসে। সুহা বিছানায় বসে আছে, চোখের পানি মুছতেছে একটু পর। শ্রাবণ কিছু না বলে চেঞ্জ করে ফ্রেশ হয়ে আসে। সুহার দিকে তাকিয়ে বলে, নাটক বন্ধ কর, ফ্রেশ হয়ে এসে ঘুমা। সুহা বিছানা ছেড়ে নেমে ধীর পায়ে হেঁটে ওয়াশরুমে প্রবেশ করে। দরজা লাগিয়ে দিয়ে ফুপিয়ে কেঁদে ওঠে। জুড়ে কান্না বের হতে নিলেই 2 হাতে মুখ চেপে ধরে। এতদিন ধরে চাপাচাপি দিয়ে রাখা যন্ত্রণাগুলো আবার জেগে উঠেছে। মায়ের এই রূপ সুহা এখনো মেনে নিতে পারে না। দুঃখে কষ্টে লজ্জায় ঘৃণায় রাগে অভিমানে এখন পর্যন্ত মায়ের সঙ্গে একটা কথা বলেনি। আর যোগাযোগ করার চেষ্টাও করেনি। অবশ্যই যোগাযোগ করার সাহসও হয় নাই শ্রাবণের ভয়ে। শ্রাবণ কঠিন গলায় বলে দিয়েছে ও কোনোদিন যেন ওর মায়ের সঙ্গে যোগাযোগ করার সাহসও না দেখায়। কিছুক্ষণ কাঁদার পর নিজেকে শক্ত করার চেষ্টা করে। ওর মায়ের জন্যই শ্রাবণের কাছ থেকে আরো বেশি কষ্ট পায়। ফ্রেশ হয়ে বেরিয়ে এসে ওয়াশরুম থেকে শ্রাবণ রুম অন্ধকার করে শুয়ে পড়েছে। বিষণ্ণ সুরে গান গাই সুহার কানে ভেসে আসে, আরে আতর গোলাপ চন্দ মাখাইয়া সবাই মনে যাবো রাইখা, চুপিসারে একলা করে কলমি ফুলের সুবাস নিব। আমি মাটির একখানা ঘর বানাবো, খেজুর পাতার ছাউনি দিব, বাঁশের খুঁটির বেড়া দিয়ে মহাকালের ঘুম ঘুমাবো। গান শেষ করে শ্রাবণ থেমে যায়। মৃদু সুরে বলে, আসছিস না কেন? সুহা দ্রুত ওড়না দিয়ে হাত মুখ মুছে অনুমান করে অন্ধকারের হাতিয়ে বিছানার কাছে এগিয়ে আসে। আস্তে ধীরে বিছানায় উঠে শুয়ে পড়ে নিজের জন্য বাকরন্দ জায়গায়। শ্রাবণ সুহার শরীর ঘেঁষে আছে। সুহাকে নিজের দিকে ফিরিয়ে ওর বুকে মুখ গুজিয়ে দেয়। হাত দিয়ে নিজের মাথায় রেখে দেয়। মৃদু সুরে বলে, ভাল লাগছে না, হাত বুলিয়ে দে।
কথাগুলো বলে জড়িয়ে ধরে সুহাকে। সুহা চুলে হাত বুলিয়ে দিতে শুরু করে। দু চোখ বেয়ে আবারও গড়িয়ে পড়ে পানি। চুলে হাত বুলাতে বুলাতে ডুকরে কেঁদে ওঠে। দ্রুত চেষ্টা করে কান্না বন্ধ করতে, কিন্তু পারছে না। বুকে মুখ গুজে রেখে ধমক দিয়ে উঠে শ্রাবণ। কর্কশ গলায় বলে, কান্না বন্ধ করবি নাকি কানের নিচে খাবি একটা? এমনিতেই ভাল লাগছে না, মার খেতে না চাইলে চুপ কর। সুহা কান্না বন্ধ করার চেষ্টা করে। নিজেকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার জন্য হা করে লম্বা শ্বাস নেয়। শ্রাবণ হাতের বাঁধন শক্ত করে। সুহার হৃদস্পন্দনের অস্বাভাবিক শব্দ স্পষ্ট শুনতে পাচ্ছে। ক্লাস শেষ করে শ্রাবণের কাছে যাওয়ার জন্য সেই দিকে এগিয়ে যাচ্ছে সুহা। হঠাৎ কারো মুখে নিজের নাম শুনে স্থির হয়ে দাঁড়িয়ে যায়। কণ্ঠস্বর অতি পরিচিত। ঘুরে তাকায় পিছনে। এতগুলা দিন পর নিজের মাকে দেখে বুকের ভিতরটা হু হু করে উঠে। অভিমানী মুখ ফিরিয়ে নেয়, হাঁটা শুরু করে আবার। রীতা বলে, সুহা, ওই ভদ্রমহিলা তো তোমাকে ডাকছে। সুহা কথা বলছে না। অনিমা চৌধুরী দ্রুত পায়ে এগিয়ে আসতে আসতে বলে, সুহা দাঁড়াও। সুহা দাঁড়ায় না। অনিমা চৌধুরী এক প্রকার দৌড়ে এগিয়ে আসে সুহার কাছে। সুহার হাত টেনে ধরে দাঁড় করান। কি হয়েছে তোর? ডাকছি শুনছিস না কেন? সুহান নিজের হাত ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করে বলে, হাত ছাড়ো আমার, এভাবে কথা বলছিস কেন? হাত ছাড়ো। ছাড়বো না। তুমি আমাকে। সুহা, কি হয়েছে? বেঁচে আছি নাকি মরে গিয়েছি সেটাও দেখতে এসিস না? বেঁচে আছি আর খুব ভালো আছি। হাত ছাড়ো আমার। আর কোনোদিনই আসবে না আমার সামনে। তোমাকে দেখে আমার নিজের প্রতি ঘৃণা হচ্ছে। তোমার মতো মা আর স্ত্রী দুনিয়ার কারো না হোক। ঝাড়া দিয়ে হাত ছাড়িয়ে নিয়ে দ্রুত পায়ে সামনের দিকে এগিয়ে যায়। ওর পিছনে এগিয়ে যায় রীতা। একবার সুহার মুখের দিকে তাকাচ্ছে, আর একবার উল্টো ঘুরে অনিমা চৌধুরীর দিকে তাকাচ্ছে। অনিমা চৌধুরী স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। সুহা ওনার সঙ্গে এভাবে আর এসব বলল, বিশ্বাস করতে পারছে না। পিছন থেকে আবারও কয়েকবার ডাকেন, কিন্তু সুহা ফিরেও তাকায় না। আশেপাশে তাকিয়ে দেখে অনেকেই তাকিয়ে আছে ওনার দিকে। ওনার পরনে অফিসের ফর্মাল ড্রেস। দেখেই বোঝা যাচ্ছে অফিস থেকে সরাসরি এখানে এসেছে। সুহা শ্রাবণের কাছাকাছি এসে দাঁড়ায়। শ্রাবণ বসা থেকে উঠে ওর কাছে এগিয়ে আসে। সুহার মুখের দিকে তাকিয়ে গম্ভীর সুরে বলে, কি হয়েছে? চোখ মুখ এমন কেন? সুহা কথা বলতে পারে না। চেহারা লাল হয়ে গিয়েছে। চোখ দুটো পানিতে টুপটুপ করছে। দেখে মনে হচ্ছে এখনই কেঁদে ফেলবে। কেউ কিছু বলেছে? সুহা দুদিকে মাথা নেড়িয়ে বলে, না। তাহলে কি হয়েছে? সুহা ফুপিয়ে উঠে। কোনো রকম কিছু বলে না। বাসায় যাব। শ্রাবণ দাঁতে দাঁত চেপে তাকিয়ে থাকে সুহার মুখের দিকে। ইচ্ছে করছে ঠাস করে দুটো লাগিয়ে দিতে। জিজ্ঞাসা করছে কি হয়েছে, কিন্তু মুখ দিয়ে কথাই বের হচ্ছে না। রীতার দিকে তাকিয়ে বলে, রীতা, কি হয়েছে? একজন ভদ্রমহিলা এসেছেন। শ্রাবণের কপালে কয়েকটা ভাঁজ পড়ে। কে এসেছে? আমি তো চিনি না ভাইয়া। দেখতে কেমন? ফর্সা, লম্বা, সুন্দর, স্মার্ট, ফর্মাল ড্রেস পরনে। আজকের গল্পটি এ পর্যন্ত শেষ হয়ে গেল। পরবর্তী পার্ট কমেন্ট বক্সে লিংক দেওয়া আছে, তো সবাই দেখে নেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।